যা রোজগার তার বাইরে তুমি তোমার এগুলো এই আসছে কোথা থেকে? হুম। রোজগারের তো একটা সূত্র থাকবে যে এখান থেকে রোজগার হচ্ছে। হুম। হুম। তো সেই রোজগারের মানে আনপ্রপোর্শনাল প্রপার্টি মায়াবতী, লালু প্রসাদ যাদব, এদের সবাই তো এই বিষয়তেই গ্রেপ্তার হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেকের প্রায় 24টি সম্পত্তির তালিকা তুলে ধরে দাবি করেছেন, অভিষেকের কাছে এমন বিপুল সম্পত্তি রয়েছে যার অনেকগুলোই অবৈধ। এর পাল্টা জবাবে কুণাল ঘোষ বলেছেন, অভিষেকের ব্যাপারে কুৎসা রটানোর জন্যই করা হচ্ছে এসব, কারণ ওনার নির্বাচনী হলফনামায় ঘোষিত সম্পত্তির বাইরে কিছুই নেই। এসব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে দুর্নীতির ইস্যুকে সামনে এনে চাপ বাড়াতেই এই কৌশল। শুভেন্দু অধিকারী নিজে একটা লিস্ট বের করেছেন, যেখানে দেখাচ্ছে লিপস এন্ড বাউন্সের কাছে 14টা প্রপার্টি আছে, অভিষেক ব্যানার্জির কাছে 4টে, অভিষেকের বাবার কাছে 6টা, জাভেদ খানের ছেলের কাছে 90খানা প্রপার্টি আছে, সোনা পাপুর কাছে 24টা, রাজু নস্করের কাছে 18টা, এবং সবচেয়ে যেটা বিতর্কিত প্রপার্টি সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষের নামে টালা পার্কে একটা ফ্ল্যাট আছে, এবং ফ্ল্যাটের ওপরে নেম প্লেটে লেখা রয়েছে অভি অ্যান্ড সানি বা শানি, যেভাবেই আমি বলি না কেন। আমার প্রশ্ন আপনাকে, শুভেন্দু অধিকারী এই লিস্টটা রিলিজ করার পর কি ইঙ্গিত দিচ্ছে যে শুভেন্দু অধিকারী তাদের যে তাকে পাবলিক র্যালি থেকে নাম নিয়ে বললেন, মানে আমি জানি না আজকাল এই নতুন জেনারেশনে ছেলে আর মেয়ের নাম মিলিয়ে মিলিয়ে নানা রকম অপা বিরুষ্কা অমুক তমুক, তো যার ফলে অরিজিনালি কি ব্যাপারটা সেটা তো জানা নেই, কে অভি কে সানি বা ইত্যাদি, অন্তত আমার জানা নেই। কিন্তু এটা সমাজ মাধ্যমে চলছে, আলোচনার মধ্যে রয়েছে। শুনলাম কুণাল ঘোষ দলের তরফ থেকে একটা সাফাই দিয়েছেন, যে একটা অদ্ভুত ধরনের সাফাই, যে নির্বাচনের সময় অর্থাৎ গত লোকসভা নির্বাচনের সময় 2024 সালে যে এফিডেভিট হলফনামা নির্বাচন কমিশনে অভিষেক ব্যানার্জি জমা দিয়েছেন তার বাইরে নাকি তার কাছে কোনো প্রপার্টি নেই। এরকম একটা সাফাই দলের তরফ থেকে কুণাল ঘোষ কালকেই বোধহয় দিয়েছেন, আমি দেখলাম। হাফ হার্টেড একটা সাফাই, কারণ সম্পত্তি ব্যাপারটা এমন না সবসময় যে নামে থাকতে হবে তার কোনো মানে নেই। এই যে লিভস অ্যান্ড বাউন্সের নামে সম্পত্তি আছে, এগুলো শেষ পর্যন্ত কার সম্পত্তি? এরকম অনেকের ক্ষেত্রে অনেক কিছু থাকে। কারোর ড্রাইভারকে কেউ নিজের কোম্পানির ডিরেক্টর বানিয়ে দেয়, কাজের লোককে ডিরেক্টর বানিয়ে দেয়, কিন্তু সেটা তো তার মানে এই নয় যে সে সত্যি করে ডিরেক্টর। এরকম অনেক রকমের বিষয় আছে। সরকারের এটা কাজ দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমার ধারণা পরবর্তীকালে আস্তে আস্তে নানা রকম যে পুরসভাগুলো আছে তাদের কাছেও সরকারের পক্ষ থেকে জানানো হবে যে এই ধরনের লোকজনদের যে সম্পত্তির তালিকা আছে সেগুলো দেখা যাক। কারণ ওই একটা সাধারণ স্তরের একজন পুলিশ অফিসার শান্তনু, তার নাকি মুর্শিদাবাদের কান্দিতে একটা প্রাসাদের মতো বাড়ি আছে। তো সেক্ষেত্রে এই অভিষেক ব্যানার্জির অনেক কিছুই থাকতে পারে, এ নিয়ে তো কোনো, যার তার সঙ্গেই থাকতে পারে সেটা তার প্রিভিলেজ, এটা আবার সেটা প্রিভিলেজ। উনি কার সঙ্গে যৌথভাবে সম্পত্তি কিনবেন সেটা তো আর আমাকে বা আপনাকে বলে কিনবেন না। প্রপার্টি গুলো দেখিয়ে বিজেপি সরকার কি বেনিফিট পাবেন? বেশি প্রপার্টি আছে বলে তো কাউকে অ্যারেস্ট করা যায় না, যায় কি? না 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 না, কিন্তু এটা তো ইনকাম ট্যাক্সের তরফ থেকে করা যায় যে যা রোজগার তার বাইরে তুমি তোমার এগুলো এই আসছে কোথা থেকে? রোজগারের তো একটা সূত্র থাকবে যে এখান থেকে রোজগার হচ্ছে। তো সেই রোজগারের মানে আনপ্রপোর্শনাল প্রপার্টি মায়াবতী, লালু প্রসাদ যাদব, এদের সবাই তো এই
বিষয়তেই গ্রেপ্তার হয়েছেন এবং এই বিষয়তেই তাদের বিরুদ্ধে যা যা হওয়ার তা হয়েছে। ওতে প্রপোর্শনের বাইরে গেলে তো সবসময় ইনকাম ট্যাক্সের মাধ্যমে ইনিশিয়েট করে সেটাকে অন্যভাবে নিয়েই করা যায়, কিন্তু মানে হ্যাঁ অবভিয়াসলি আইন মেনে প্রসেনজিৎ, ওরা কি এতই বোকা যে নিজেদের নামে এতগুলো করে প্রপার্টি করেছে? এটা তো যে কোনো অ্যাভারেজ বুদ্ধির মানুষও বুঝতে পারবে যে এতগুলো প্রপার্টি যদি আমি কিনি, আমার নিজের নামে কিনবো না বা আমার নিজের নামের কোনো কোম্পানির নামে কিনবো না, আমি বিভিন্ন বিশ্বস্ত লোকের নামে কিনবো। এরা এই এত বড় বোকামিটা কেন করতে গেল না? এটা নাকি এটা উদ্ধত যে আমরা যা ইচ্ছে তাই করতে পারি, আমরা কখনোই আইনের ইয়েতে আসবো না? হ্যাঁ, এর শেষের দিকটাই ঠিক প্রশ্নের। সেটা হচ্ছে যে এরা ভেবেছিল আজন্মকালই এরা সরকারে থাকবে এবং কেউ কিছু করতে পারবে না, এটা একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যে এদের কোনো নিজস্ব বিশ্বস্ত লোকই নেই, এরা কারোর উপরে বিশ্বাস করে না। এই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি থেকে নিচে পর্যন্ত এটা একটা ক্যারেক্টার যে এরা নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করে না, করতেই পারে না। কারণ মমতা ব্যানার্জি নিজেই নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করে না। অতএব সেটাই নিচে পার্কুলেট হচ্ছে। অতএব অন্য কারোর নামে সম্পত্তি কেনা এদের পক্ষে সম্ভব না, সাহস করে কিনতেও পারবে না। আর দ্বিতীয় কথা, এরকম করেও কিন্তু বাঁচা যায় না, কারণ মানি ট্রেল যখন দেখা হয় তখন কিন্তু দেখতে পাওয়া যায় যে অরিজিনালি টাকাটা কোথা থেকে এসছে। তা যদি তদন্তকারী সংস্থা চায় তাহলে এভাবেও বাঁচা যায় না অন্যের নামে কিনে। তো কার নামে কিনে? আমার নামে কিনলে তখন আমাকে তো লোকে জিজ্ঞেস করবে যে আপনি এই টাকাটা কোথেকে পেলেন। তো আর ওই আরেকটা কারণ ওটাই যে এরা ঔদ্ধত্যের এমন একটা সীমায় পৌঁছে গেছিল যে এদের ধারণা হয়েছিল যে ওই কুছ নেই কর পায়। একটু আগে আপনি প্রসেনজিৎদা এফিডেভিটের কথা বলছিলেন যে অভিষেক ব্যানার্জি যে জমা দিয়েছে, তো টিএমসি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছেন যে অভিষেক ব্যানার্জির ইলেকশন এফিডেভিট তার লিস্ট অফ প্রপার্টিজ মেনশনড আছে, তার বাইরে কিছু নেই। যে লিস্টটা শুভেন্দু অধিকারী দিয়েছেন সেটা ভিত্তিহীন। তাহলে কি অভিষেক ব্যানার্জি এবং অন্য টিএমসি নেতাদের বিরুদ্ধে মিথ্যে ক্যাম্পেইন চালানো হচ্ছে? আরে না না, একজন মুখ্যমন্ত্রী এরকম কখনো করতে পারেন না। এগুলো তো সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে করা হয়েছে। সব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন এরকম তো ভাবার কোনো মানে নেই, যে যা নয় তাই বলে দিয়ে বসে থাকবে। তো এখন এটা একটা মানে কোনোভাবে বাঁচবার রাস্তা, এটা করে যদি কিছুদিনের জন্য অক্সিজেন পাওয়া যায়, সেই চেষ্টাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। তারপর আস্তে আস্তে যখন তথ্যগুলো বেরিয়ে আসবে তখন তো বোঝাই যাবে কত ধানে কত চাল, কোনটা কার, কিভাবে মানি ট্রেল হয়েছে, কার কাছে গেছে। পার্থ চ্যাটার্জিও তো কোন জামাই না কার নামে মেদিনীপুরে কোথায় একটা স্কুল বানিয়ে রেখেছিল, বাঁচানো গেল? ওইভাবে তো বাঁচানো যায় না। অতএব আমাদের এইটা নির্বাচন কমিশনের খুব ভালো পদ্ধতি যে হলফনামা দিয়ে সম্পত্তি বা অন্যান্য বিষয়গুলো সম্বন্ধে একটা মুচলেকা দেওয়া টাইপের। কিন্তু আমাদের দেশের নেতারাও তো সেরকম না, কোনটা দিচ্ছে আর কোনটা দিচ্ছে না এটা তো নির্বাচন কমিশনের এত পরিকাঠামো নেই যে খুঁজে খুঁজে ঘুরে বেড়াবে যে কোথায় কি আছে না আছে। এবারে দেখা যাবে কোনটা ঠিক, ওটা ঠিক না অন্যটা ঠিক। প্রসেনজিৎদা, অভিষেক ব্যানার্জি কি এত কাঁচা কাজ করেছেন যে ইলেকশন এফিডেভিট দিয়েও প্রপার্টি লিস্ট মিথ্যে ডিক্লেয়ার করেছেন? এটা জেনে ধরা পড়লে তার এমপিশিপ ক্যান্সেল হয়ে যাবে? এদের কি এরা না মানে এই যে কাঁচা বা পাকার প্রশ্নটা নয়, পুরোটাই হচ্ছে উদ্ধত্ত, যে আমাকে কেউ টাচ করতে পারবে না, আমি ভাইপো। তা নাহলে একটা লোকের পিছনে 100-150 নিরাপত্তা রক্ষী থাকতে পারে যার অন্য কোনো রকম যোগ্যতা নেই। আমাদের করের টাকায় এই রাজ্য সরকার বলেছে কেন্দ্র সরকার টাকা দেয় না, টাকা দেয় না বলে 100 দিনের টাকা, ওই 150টা নিরাপত্তা রক্ষীকে বাদ দিলে যে খরচাটা বাঁচতো সেই খরচা থেকে অন্তত কয়েকজনকে 100 দিনের টাকা দেওয়া যেত। পশ্চিমবঙ্গে ওর কি, সে এখন বরং ওর নিরাপত্তার প্রয়োজন, কারণ এখন লোকে খেপে গিয়ে ওকে রাস্তাঘাটে চত্থাপ্পড় মারতে পারে। কিন্তু এর আগে ওর কিসের নিরাপত্তার প্রয়োজন ছিল? ওটা তো পুরোটাই ছিল হচ্ছে একটা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার একটা চেষ্টা। অভিষেক ব্যানার্জি আসছে যেন কি না কি হয়ে যাচ্ছে, সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে এসে ধর্মতলায় পৌঁছে গেছে। অভিষেক ব্যানার্জি
একজন সাংসদ বিধানসভার ভেতরে গিয়ে মাতব্বরি মারত। বিধানসভার ভেতরে ওর যারা নিরাপত্তা রক্ষী তারা বিধানসভার সাংবাদিক এবং বিধায়কদের ওপরে দাদাগিরি মারত। এটা মানে একটা বিচিত্র জায়গায় পৌঁছে দিয়েছিল সারা পশ্চিমবঙ্গ। জাভেদ খানের ছেলে প্রসেনজিতার 90 খানা প্রপার্টি, তাছাড়া তো বাকিগুলো আমি আপনাকে বললাম, এদের সবার সাথে অভিষেকের কি সম্পর্ক ছিল? না, এটা কিছুদিন তদন্ত, আগে আমার মনে হয় এই প্রশ্নটার খুব বড় না করে উত্তরটাই ভালো, যে নিশ্চয়ই সরকার তদন্ত করবেন যে সমস্ত মুসলিম এলাকাতে কলকাতার হুম। কালিম গ্রুপ বলে একটা গ্রুপের হঠাৎ প্রমোটিং হওয়া শুরু হয়েছে। 10 তলা 11 তলা 12 তলা বাড়ি বানাচ্ছে, ওপরে কালিম গ্রুপ বলে লেখা থাকছে হুম। বা কিছু একটা কালিম। হুম। এই কালিম গ্রুপটা কে, হুম। তার মালিক কে, কে তাকে কারা কারা টাকা দিচ্ছে এবং এই পুরো নেটওয়ার্কটার সঙ্গে কারা কারা জড়িয়ে আছে, এই একটা তদন্ত যদি করা হয় তাহলে এই যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এখানে আমার আর কিছু বলার নেই।